একটি পরিবার যাদের চারপাশে ঘোরে অদ্ভুত ঘটনা আর গভীর রহস্য। একজন মেয়ে, তার হারিয়ে যাওয়া মা আর এক মায়াজাল যেখানে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুই স্বাভাবিক নয়। যেখানে প্রতিটি হাসি আর অশ্রুর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। এক মেয়ের অনুসন্ধান তাকে নিয়ে যায় এমন এক জায়গায় যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যায়। সত্যি কি প্রকাশ পাবে নাকি রহস্য আরও গভীরে যাবে? পুরো গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কাহিনীর শুরুতে আমরা প্রিয়াদর্শিনী নামের এক মেয়েকে দেখি। এই সময় প্রিয়া তার এক বন্ধুর সাথে মিলে ফেক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করছিল, যাতে সে কোনো কোম্পানিতে চাকরি পেতে পারে। প্রিয়া এবং তার বান্ধবী একটি ক্যাফেতে ছিল। ঠিক তখন প্রিয়ার গাড়ির অ্যালার্ম বাজতে শুরু করে। দ্রুত প্রিয়া বাইরে আসে এবং দেখে যে কেউ তার গাড়িতে আঘাত করেছে। গাড়িতে বড় ধরনের ডেন্ট পড়েছে এবং হেডলাইটও ভেঙে গেছে। পরবর্তী দৃশ্যে আমরা প্রিয়ার স্বামী অ্যান্থনিকে দেখি। তাদের একটি ছোট মেয়ে আছে। অ্যান্থনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে এবং প্রমোশনের লোভে অ্যান্থনি বসের সব কথা মেনে চলে। বাড়িতে অ্যান্থনি কোনো ছোটখাটো গড়বড় করলে প্রিয়া সঙ্গে সঙ্গেই সেটা ধরে ফেলে। প্রিয়া এতটাই ইন্টেলিজেন্ট এবং তীক্ষ্ণ মনের ছিল। একদিন প্রিয়া একটি ইন্টারভিউ দিতে একটি অফিসে যায়। সেখানেই তার প্রতিবেশী স্টেফিও আসে, যে একই অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউ শেষে তারা একসঙ্গে বাড়ি ফিরে আসে। স্টেফি একজন সিঙ্গেল মাদার। কিছুদিন আগে তার ডিভোর্স হয়েছে এবং এখন সে তার সন্তানদের নিয়ে সুখী জীবন যাপন করছে। প্রিয়ার কলোনিতে এমন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে মহিলারা অন্যদের বাড়ির ইনফরমেশন নিয়ে আলোচনা করে। এই কলোনিতে ম্যানুয়েল নামের এক ব্যক্তি তার মা গ্রেসিকে নিয়ে এসে থাকতে শুরু করে। নতুন পরিবারকে দেখে সরোজনী নামের এক আন্টি এই ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে। আসলে ম্যানুয়েল এবং গ্রেসি যে বাড়িতে থাকছে সেটি তাদের নিজস্ব। তাদের একটি বড় বেকারিও আছে যা শহরের বাইরে। আগে তারা এই কলোনিতেই থাকতো, কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য শহরে চলে গিয়েছিল। ম্যানুয়েলের এখনো বিয়ে হয়নি। তার এক বোন আছে যার নাম ডায়ানা। ডায়ানা বর্তমানে নিউজিল্যান্ডে বিজনেস করে। ম্যানুয়েলের বাড়ি প্রিয়ার বাড়ির ঠিক সামনে। তার মানে প্রিয়া যখন রান্নাঘর থেকে জানালা দিয়ে তাকাবে তখন ম্যানুয়েলের বাড়ি দেখতে পাবে। 2 দিনের মধ্যেই ম্যানুয়েল কলোনির সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। একদিন ম্যানুয়েল তার মাকে সুস্থ করার জন্য পুরনো বাড়িতে ফিরে আসার সিদ্ধান্তের কথাও বলে। হয়তো এতে তার মা সুস্থ হয়ে যেতে পারে। রাতে প্রিয়া ও তার পরিবার ম্যানুয়েলের বাড়িতে যায় শুধু খোঁজ খবর নিতে। সেখানে প্রিয়া ও অ্যান্থনি দেখে যে ম্যানুয়েল তার মায়ের কতটা যত্ন করছে। এতে প্রিয়া ম্যানুয়েলকে নিয়ে খুবই ইমপ্রেসড হয়। পরদিন কলোনির সবাই যার যার কাজে চলে যায়। ম্যানুয়েল তার বাড়ির আশেপাশে ভালো জায়গা খুঁজে একটি কাঠিতে লাল কাপড় বেঁধে সেটি পুঁতে দেয়। এরপর কিছুটা দূর থেকে দেখে কাঠিটি ঠিক মতো দেখা যায় কিনা। শুধু তাই নয়, ম্যানুয়েল এই ঘটনাগুলোর উপরও নজর রাখছিল যে এই কলোনির প্রত্যেক ব্যক্তি কখন কি করছে, কখন বাড়িতে আসছে এবং কখন বাড়ি থেকে বের হচ্ছে। এর মধ্যেই ম্যানুয়েল স্টেফি সম্পর্কে খোঁজ নিয়ে তার সাথে বন্ধুত্ব করতে শুরু করে। সে স্টেফির সোশ্যাল মিডিয়া ফলো করে এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ম্যানুয়েল এমনভাবে আচরণ করে যেন সে স্টেফিকে খুব পছন্দ করে। স্টেফিও সিঙ্গেল থাকার কারণে ধীরে ধীরে ম্যানুয়েলের প্রতি আকৃষ্ট হতে থাকে। ম্যানুয়েল স্টেফির মাধ্যমে কলোনির প্রত্যেকের জীবন এবং তাদের পরিবারের বিস্তারিত তথ্য জোগাড় করতে থাকে। এর মধ্যেই একদিন প্রিয়া গ্রেসির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু যখন গ্রেসি তার ঘর থেকে বের হচ্ছিল তখন সে কোনো কথা না বলেই আবার তার ঘরে ফিরে যায়। ম্যানুয়েল সবসময় তার বাড়ির দরজা জানালা বন্ধ রাখে এবং রাতে পর্যবেক্ষণ করে যে কেউ তাদের বাড়ির দিকে নজর দিচ্ছে কিনা বা তাদের ঘরের কোনো জিনিস বাইরে থেকে দেখা যাচ্ছে কিনা। সকালে ম্যানুয়েল তার বাড়ির ছাদে একটি বড় গিরগিটি দেখতে পায়। সে গিরগিটিকে মেরে বাড়ির ভেতরে নিয়ে যায়। প্রিয়া লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য দেখে এবং তার মনে প্রশ্ন জাগে ম্যানুয়েলের হাতে আসলে কি আছে। ওই রাতেই ম্যানুয়েল গিরগিটিকে কিমা বানিয়ে কলোনির সবাইকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়ে একটি ছোট পার্টির আয়োজন করে। মাংস খেয়ে সবাই খুবই মজা পায়, কিন্তু ম্যানুয়েল বলে যে সে উপবাসে আছে এবং মাংস খাবে না। অন্যদিকে প্রিয়া এই ঘটনাগুলো দেখে ম্যানুয়েলের উপর সন্দেহ করতে শুরু করে। পরদিন ম্যানুয়েল তার চাচা রয় এবং বন্ধু জনের সঙ্গে দেখা করে। সে জানায় যে কলোনির একটি নির্দিষ্ট জায়গায় কাঠি পুঁতে সে পরীক্ষা করেছে যে সেখান থেকে কার
কার বাড়ি দেখা যায়। ম্যানুয়েল তার চাচাকে বলে ওই জায়গা আমাদের জন্য একদম সঠিক, কারণ কোনো বাড়ি থেকেই সেখানে নজর পড়বে না। আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আমাদের কাজ শেষ করতে হবে। এদিকে অ্যান্থনি তার অফিস থেকে প্রমোশনের পাশাপাশি ট্রান্সফারের খবর পায়। সে আনন্দের সঙ্গে প্রিয়াকে এই সুখবর জানায়। অন্যদিকে প্রিয়াও তার দেওয়া ইন্টারভিউতে সফল হয় এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পায়। এই মাসেই প্রিয়া এবং অ্যান্থনির ম্যারেজ অ্যানিভার্সারি। প্রিয়া তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সব ইনফরমেশন জানায় যে এই মাসের 19 তারিখে তাদের বাসায় পার্টি। এদিকে ম্যানুয়েল এবং স্টেফি কোনো রেস্টুরেন্টে একসঙ্গে সময় কাটাচ্ছিল। তখন স্টেফির মাধ্যমে ম্যানুয়েল জানতে পারে যে 19 তারিখে কলোনিতে একটি পার্টি হবে। এই সুযোগকে কাজে লাগানোর জন্য ম্যানুয়েল তার চাচা রয়কে ফোন করে জানায় যে এই দিনটি তাদের কাজ করার জন্য সেরা সময়। সবাই পার্টিতে ব্যস্ত থাকবে আর তারা তাদের পরিকল্পনা সম্পন্ন করবে। ম্যানুয়েলের বন্ধু জন তখন কিছু কেমিক্যাল এবং একটি বড় পানির ট্যাঙ্ক সহ বেশ কিছু জিনিস কেনে। কয়েকদিন পর প্রিয়ার বাড়িতে পার্টি হয়, যেখানে কলোনির সবাই উপস্থিত। ম্যানুয়েলের উপর যেন কারো সন্দেহ না হয় তাই সেও পার্টিতে যোগ দেয়। ঠিক এই সময় প্রিয়া লক্ষ্য করে যে ম্যানুয়েলের বাড়িতে আগুন লেগেছে। দ্রুত কলোনির সবাই ম্যানুয়েলের বাড়িতে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। অবাক করার বিষয় হলো ম্যানুয়েলের মা গ্রেসি বাড়িতে নেই। পুলিশ যখন ঘটনাস্থলে এসে তদন্ত করে তখন জানতে পারে যে সম্ভবত গ্রেসি আয়রন বক্স কাপড়ের উপর রেখে দেওয়ায় আগুন ধরে যায় এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পুলিশ ম্যানুয়েলের কাছ থেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। ম্যানুয়েল পুলিশকে জানায় যে তার মায়ের ভুলে যাওয়ার রোগ আছে, যার মানে হলো তিনি সবকিছু মনে রাখতে পারেন না। ম্যানুয়েল বলে, আমি আমার মাকে ঘরে রেখেই সময় মতো ওষুধ খাওয়াই। যদি মা বাইরে চলে যান তাহলে তিনি বাড়ির রাস্তা ভুলে যাবেন। পার্টিতে যাওয়ার আগে আমি মাকে ওষুধ খাইয়ে তালা দিয়েছিলাম। হয়তো মা আয়রনের কথা ভুলে গিয়েছিলেন এবং আগুন দেখে বাড়ি থেকে কোথাও চলে গিয়েছিলেন। এরপর পুলিশ, রয় এবং জন একসঙ্গে গ্রেসিকে খুঁজতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পুলিশ গ্রেসিকে একটি রেল স্টেশনে বসে থাকতে পায়। তারা ম্যানুয়েলকে ডেকে এনে গ্রেসিকে তার হাতে তুলে দেয়। অ্যান্থনি ম্যানুয়েলকে বলে, আমি লিজি নামে একজন নার্সকে চিনি, তুমি চাইলে তাকে কাজে রাখতে পারো। সে তোমার মায়ের খুব ভালো যত্ন নেবে। তার নম্বর আমার পুরনো ফোনে আছে, দরকার হলে আমি খুঁজে বের করে তোমাকে দেব। সবাই চলে যাওয়ার পর রয় এবং জন ম্যানুয়েলকে বলে, আজ আমরা নিশ্চিত পরিকল্পনা করেছিলাম, কিন্তু তোমার মায়ের জন্য সবকিছু নষ্ট হয়ে গেল। যাই হোক, এখন তুমি তোমার মায়ের দিকে খেয়াল রাখো, আমরা অন্য কোনো দিন পরিকল্পনা করব। এদিকে প্রিয়া এই ঘটনাগুলো দেখে ম্যানুয়েলের উপর সন্দেহ করতে শুরু করে। সে অ্যান্থনিকে বলে, গ্রেসিকে দেখে আমার মনে হয় না তার ভুলে যাওয়ার রোগ আছে। সে সবকিছু খুব ভালোভাবেই মনে রেখেই করে, যেমন ঘরে ঢোকার আগে জুতা খুলে রাখা, সময় মতো কিচেনের প্রেসার কুকার বন্ধ করা। প্রিয়া এগুলো লক্ষ্য করেছে এবং এই কথাগুলো অ্যান্থনিকে সে জানায়। পরদিন ম্যানুয়েল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্টেফির সাহায্য চায়। সে স্টেফিকে বলে, আগামী মঙ্গলবার আমার একটি জরুরি কাজ আছে, তুমি কি সেদিন আমার মায়ের একটু দেখাশোনা করতে পারবে? স্টেফি বলে, এতে সমস্যা কি? আমি অফিস থেকে ছুটি নিয়ে তোমার মায়ের দেখাশোনা করব। তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। এরপর ম্যানুয়েল রয় এবং জনের সঙ্গে দেখা করে। তারা ম্যানুয়েলকে একটি ট্যাবলেট দেয় এবং বলে, এই ট্যাবলেটের পাউডার বানিয়ে জুসে মিশিয়ে দাও। জুস পানের 2 মিনিটের মধ্যেই তোমার মা অজ্ঞান হয়ে যাবে। এদিকে বৃষ্টির কারণে প্রিয়া তার ছাদে গিয়ে কাপড় তুলতে থাকে। সে ম্যানুয়েলের বাড়ির দিকে তাকিয়ে দেখে যে সেখানে কোনো শুকনো কাপড় নেই। প্রিয়া ভাবে, বৃষ্টি শুরুর আগে তো কেউ ছাদে আসেনি, তাহলে কাপড় কে তুললো? সেগুলো কি ম্যানুয়েলের মা নিয়ে গেল? ম্যানুয়েলের মা কিভাবে এটি মনে রাখলো? এরপর প্রিয়া তার কলোনির 2 বন্ধুর কাছে গিয়ে জানায়, আমার মনে হয় গ্রেসির ভুলে যাওয়ার রোগ নেই। সে সবকিছু খুবই স্মৃতিশক্তি নিয়েই করে, যেমন কুকার 4টি সিটি দিলে বন্ধ করা এবং বৃষ্টি শুরু হওয়ার আগেই ছাদ থেকে কাপড় তোলা। প্রিয়ার কথাগুলো শুনে তার বন্ধুরাও সন্দেহ করতে শুরু করে। মঙ্গলবার এলে ম্যানুয়েল ট্যাবলেটের পাউডার বানিয়ে জুসে মিশিয়ে রাখে। সে স্ট্যাফিকে ডেকে বলে, ঠিক 10টায় মাকে এই জুসটি খাইয়ে দিও। আমি জুস তৈরি করে রেখেছি, যদি কিছু বেঁচে যায় তুমি নিজেও খেয়ে নিও। আর হ্যাঁ, কাউকে বাড়িতে ঢুকতে দিও না। যদি কেউ মায়ের সঙ্গে বেশি সময় কথা বলে তাহলে মা স্ট্রেস ফিল করবে। এই কথা বলে ম্যানুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়। 10টা বাজলে স্টেফি গ্রেসিকে জুস খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু গ্রেসি জুস খায় না এবং স্টেফির সঙ্গে কোনো কথাও বলে না। স্টেফি তখন ম্যানুয়েলকে ফোন করে জানায়, মা মাত্র ঘুম থেকে উঠেছে, আমি জুস দিতে চেয়েছি কিন্তু তিনি জুস খাচ্ছেন না।
ম্যানুয়েল স্টেফিকে বলে, তুমি আগে নিজে এক গ্লাস জুস খেয়ে দেখাও, তারপর গ্রেসিকে খাওয়াও। স্টেফি তাই করে। সে নিজে জুস শেষ করার পর গ্রেসিকে জুস দেয় এবং এবার গ্রেসি আরাম করে এই জুস খেয়ে নেয়। এদিকে প্রিয়া এই সুযোগে ম্যানুয়েলের বাড়িতে আসে। সে জানে ম্যানুয়েল বাড়িতে নেই, তাই আয়রন বক্সের বাহানা বানিয়ে ঢোকার চেষ্টা করে। বাড়িতে তখন কেবল স্টেফি ছিল। প্রিয়া জোর করে ঘরে ঢুকে গ্রেসির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্রেসি কোনো উত্তর দেয় না। এই সময় গ্রেসি যেন স্ট্রেস ফিল না করে, তাই স্টেফি প্রিয়াকে বাধা দিয়ে তাকে ওই একই জুস দিতে থাকে। কিন্তু প্রিয়া স্টেফির কথা এড়িয়ে আবার গ্রেসির সঙ্গে কথা বলার চেষ্টা করে। গ্রেসি এবার খুব ভয় পায় এবং কিছুই বলতে পারে না। শকিংলি বাইরে রয় দাঁড়িয়েছিল। সে প্রিয়াকে ম্যানুয়েলের বাড়িতে ঢুকতে দেখে এবং ম্যানুয়েলকে বিষয়টি জানায়। ম্যানুয়েল তৎক্ষণাৎ অ্যান্থনিকে ফোন করে সেই নার্সের নম্বর চায়, যেটি তার পুরনো ফোনে আছে। অ্যান্থনি প্রিয়াকে ফোন করে বলে, টেবিলের ড্রয়ারে পুরনো ফোনটি আছে, সেই ফোন থেকে লিজি নার্সের নম্বর বের করে আমাকে জানাও। প্রিয়া বাড়ি ফিরে সেই কাজই করে। এদিকে জুসের প্রভাবের কারণে গ্রেসি এবং স্টেফি দুজনেই অজ্ঞান হয়ে যায়। রয় এই সুযোগ নিয়ে গ্রেসিকে গাড়িতে তোলে এবং সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে পুলিশ জানতে পারে যে রেলপথে একটি ডেড বডি পাওয়া গেছে। ম্যানুয়েল তখন পুলিশের কাছে গিয়ে তার মায়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। পুলিশ মৃতদেহ পরীক্ষা করে দেখে সেটি গ্রেসি নয়। এই খবর নিউজিল্যান্ডে থাকা ডায়ানাও জানতে পারে। সে দ্রুত ইন্ডিয়ায় চলে আসে। ডায়ানা যখন ম্যানুয়েলের বাড়িতে আসে তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল। ডায়ানা পুলিশকে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? পুলিশ জানায়, তোমার মা কোথায় গেল কেউ জানে না। পাড়ার কেউ তাকে যেতে দেখেনি, এমনকি সিসিটিভিতেও কিছু ধরা পড়েনি। অন্যদিকে প্রিয়া এরপর লিজি নার্সকে ফোন করে জিজ্ঞাসা করে, গতকালকে ম্যানুয়েল নামের কেউ তোমাকে ফোন করেছিল? লিজি উত্তর দেয়, না। এই সত্য জেনে প্রিয়ার সন্দেহ আরো দৃঢ় হয়। সে ভাবে, যদি ম্যানুয়েলের নার্সের প্রয়োজন নাই থাকে তাহলে কেন সে অ্যান্থনি থেকে নম্বর চাইল? তার মানে গ্রেসির নিখোঁজ হওয়ার পেছনে ম্যানুয়েলের হাত আছে। ডায়নাকে দেখে প্রিয়া তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তার ফোন নম্বর সংগ্রহ করে। ভবিষ্যতে যোগাযোগ করার জন্য সে এই পদক্ষেপ নেয়। কিছুক্ষণ পরে ডায়না ম্যানুয়েলকে বলে, আমার নিউজিল্যান্ডে একটি জরুরি কাজ আছে, তুমি কি আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিতে পারবে? ম্যানুয়েল রাজি হয় এবং তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এই ঘটনা দেখে প্রিয়া ভাবে, ডায়না এত তাড়াতাড়ি কেন ফিরে যাচ্ছে? রাতের বেলা রয় এবং জন মিলে তাদের কেনা জিনিসগুলো ম্যানুয়েলের বাড়িতে নিয়ে আসে। সেই রাতে প্রিয়ার ঘুম আসছিল না। সে পানি খেতে কিচেনে যায় এবং গ্রেসি সম্পর্কে ভাবতে থাকে। জানালার বাইরে তাকিয়ে সে দেখে গ্রেসি দাঁড়িয়ে আছে। কিন্তু ভালো করে দেখার জন্য প্রিয়া জানালার দিকে আবার ফিরে তাকায়, কিন্তু গ্রেসিকে আর দেখতে পায় না। সে অ্যান্থনিকে ডেকে বলে, আমি এখনই গ্রেসিকে দেখেছি। অ্যান্থনি উত্তর দেয়, গ্রেসি তো নিখোঁজ, তুমি হয়তো তাকে নিয়ে বেশি ভাবছো। এটা তোমার ভুল ধারণা হতে পারে। তবে প্রিয়া নিজের মনে মনে ভাবে, আমার চোখ তো ভুল করতে পারে না। এদিকে ম্যানুয়েল যখন বাড়িতে ছিল না তখন প্রিয়া আবার তার বাড়িতে ঢোকে। সেখানে বাথরুমে সে জনকে কিছু কাজ করতে দেখে। জন তৎক্ষণাৎ ম্যানুয়েলকে ফোন করে জানায়, পাড়ার প্রিয়া আমাকে দেখে ফেলেছে। ম্যানুয়েল দ্রুত বাড়িতে এসে প্রিয়াকে হালকা ধমক দিয়ে বলে, আমাদের বাড়িতে কেউ না থাকলে আপনি এখানে কিভাবে ঢুকলেন? দয়া করে এমন আর করবেন না। এরপর ম্যানুয়েল বাড়ির পেছনে গিয়ে দেখে বাথরুমের পাইপ থেকে লাল রঙের কিছু একটা লিক করছে এবং সেই লিকুইড দেয়ালে দাগ ফেলে দিয়েছে। বাথরুমে জন তখন বড় একটি ট্যাঙ্ক থেকে লাল রঙের তরল বের করে ধীরে ধীরে বাথরুমে ঢালছিল। সেই পুরোটা একসঙ্গে ঢালছিল না। অন্যদিকে প্রিয়ার ব্যাপারে অ্যান্থনি জানতে পেরে তাকে বকাঝকা করে। তবুও প্রিয়া বিষয়টি নিয়ে চিন্তা করা ছাড়তে পারে না। সে ক্রমাগত গ্রেসির কথা ভাবতে থাকে। তার কাছে ডায়নার নম্বর ছিল, তাই সে ডায়নাকে জানায়, গতরাতে আমি তোমার মাকে দেখেছি। ডায়না বলে, না, এটা তোমার ভুল হতে পারে। আমার মা এখনো নিখোঁজ। পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। তুমি এটা নিয়ে বেশি ভেবো না। আমার কাজ শেষ হলে আমি আবার ভারতে আসব। এদিকে ম্যানুয়েল জনকে বলে, সম্ভবত প্রিয়ার সন্দেহ হয়েছে ডায়না কাল ভারতে আসবে। তার আগে আমাদের সবকিছু পরিষ্কার করতে হবে। তারপর ম্যানুয়েল এবং জন দ্রুত বাথরুমে থাকা ট্যাঙ্ক থেকে লিকুইড ফেলে দিয়ে পুরো বাড়ি ভালোভাবে পরিষ্কার করে এবং গন্ধ ঢাকতে স্প্রে করে। পরের দিন ম্যানুয়েল কাজে বাইরে যায়। এই সুযোগে প্রিয়া ও তার দুই বন্ধু ম্যানুয়েলের বাড়ির চারপাশে ঘুরতে থাকে। জন তখন বাড়ির ভেতরে ছিল। এক মেয়ে জনকে কথায় ফাঁসানোর চেষ্টা করে, আর অন্য মেয়ে বাড়ির পিছনে গিয়ে বাথরুমের পাইপের কাছে দেখে সেখানে নতুন পেইন্ট করা হয়েছে। পেইন্টের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর ম্যানুয়েল তার মা গ্রেসিকে নিয়ে বাড়ি ফেরে। তার মানে গ্রেসিকে পাওয়া গেছে।
গ্রেসি ফিরে আসায় পুরো পাড়ার মানুষ আনন্দিত হয়ে জড়ো হয়। সবাই খুশি যে অবশেষে গ্রেসি ফিরে এসেছে। প্রিয়ার দুই বন্ধু তাকে বলে, আমরা ভুল করেছিলাম ম্যানুয়েলের উপর সন্দেহ করে। তুমি হয়তো বিষয়টি বেশি ভেবেছিলে। তবে প্রিয়া গ্রেসিকে একা পেয়ে তার কাছে যায় এবং জানতে চায়, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? গ্রেসি কিছু বলতে চেষ্টা করছিল, তখন ম্যানুয়েল এসে প্রিয়ার কাছে বাহানা দিয়ে বলে, অ্যান্থনি তোমাকে খুঁজছে। না পারতে প্রিয়াকে চলে যেতে হয়। তারপর প্রিয়া ডায়ানাকে একটি মেসেজ পাঠিয়ে জানায়, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু এরপর একটি চমকপ্রদ সত্য উদ্ঘটিত হয়। ডায়ানার ফোন আসলে ম্যানুয়েলের কাছে ছিল। এতদিন প্রিয়া ডায়ানার সঙ্গে নয়, ম্যানুয়েলের সঙ্গেই চ্যাট করছিল। পরদিন ম্যানুয়েল ও তার মা গ্রেসি পুরো বাড়ি তালাবদ্ধ করে তাদের অন্য বাড়িতে চলে যায়। প্রিয়া পুরো মহল্লাবাসীকে বিদায় জানিয়ে চলে আসে। এরপর সে ডায়নাকে ফোন করতে থাকে, কিন্তু ম্যানুয়েল ফোন রিসিভ করে না। এই সময় প্রিয়ার একটা ইন্টারভিউ থাকে, কিন্তু সে ইন্টারভিউ নিয়ে চিন্তা না করে কেবল ডায়নার কথাই ভাবতে থাকে। এমন সময় প্রিয়া লক্ষ্য করে যে ডায়নাকে ফোন করলে সেটি সুইচ অফ দেখাচ্ছে এবং যে মেয়ে ফোনে কথা বলছিল সে মালায়ালাম ভাষায় কথা বলছিল। ফোনের স্বাভাবিক কলব্যাক মেসেজটি মালায়ালাম ভাষায় আসায় প্রিয়া বুঝতে পারে ডায়না এখনো ভারতেই রয়েছে। এরপর প্রিয়া ডায়নার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করতে গিয়ে দেখে যে ডায়না অতিথি নামে এক মেয়ের সঙ্গে রিলেশনশিপে জড়িত। কয়েকদিন আগে তারা একটি শিশুকে দত্তক নিয়েছে। প্রিয়া অতিথিকে মেসেজ দিয়ে ডায়নার ব্যাপারে জানতে চায়। সেই সময় অতিথি ভারতে পৌঁছায় এবং ম্যানুয়েল তাকে এয়ারপোর্ট থেকে আনতে যায়। ম্যানুয়েল অতিথিকে বলে, ডায়না এবং আমার মা গ্রেসি বেকারিতে রয়েছে। গাড়ি চালানোর সময় অতিথি ডায়নার ব্যাপারে জানতে চাইতে থাকে। তখন ম্যানুয়েল গাড়ি থামিয়ে রোহিত নামের কাউকে ফোন করে। এর মধ্যেই গ্রেসি ফোনে বলে, ওকেও ডায়নার কাছে পাঠিয়ে দাও। এদিকে প্রিয়া অতিথির সঙ্গে চ্যাটিং করতে থাকে এবং জানতে চায়, তুমি এখন কার সঙ্গে আছো? ডায়না কি তোমার সঙ্গে নেই? অতিথি জানায়, না, আমি ম্যানুয়েলের সঙ্গে আছি। তখন প্রিয়া তাকে সতর্ক করে বলে, তুমি বিপদে আছো। ঠিক তখনই ম্যানুয়েল অতিথির মুখে স্প্রে করে তাকে অচেতন করে ফেলে। অজ্ঞান হওয়ার আগে অতিথি প্রিয়াকে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় গ্রেসি অসুস্থ হয়ে ডায়নাকে বলছে, ডায়না, আমার শরীর খুব খারাপ, তুমি তাড়াতাড়ি ভারতে আসো। প্রিয়া বুঝতে পারে গ্রেসি একটি নাটক করে ডায়নাকে ভারতে ডেকেছে। অতিথি এখন বিপদে রয়েছে বুঝে প্রিয়া তার ইন্টারভিউ ছেড়ে অতিথিকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সে ম্যানুয়েলের বেকারিতে এসে বসে এবং ভাবে ম্যানুয়েল অতিথিকে কোথায় নিয়ে যেতে পারে। বেকারিতে প্রিয়া একটি পোস্ট দেখতে পায়, যেখানে লেখা থাকে যে ম্যানুয়েলের পরিবার আরেকটি নতুন বেকারি খুলেছে। প্রিয়া অনুমান করে যে নতুন বেকারিতে এখন কেউ থাকবে না, তাই সে সেখানে দ্রুত যেতে চায়। এদিকে প্রিয়া ম্যানুয়েলের বাড়ির পাইপ থেকে লাল রঙের লিকুইড লিক হতে দেখে, যা নতুন পেন দিয়ে ঢাকা ছিল। প্রিয়া সেই পেন তুলে নমুনা সংগ্রহ করে তার এক ডক্টর ফ্রেন্ডকে পরীক্ষার জন্য পাঠায়। ডাক্তার ফোন করে প্রিয়াকে জানায় যে তুমি যে নমুনা পাঠিয়েছ তাতে অ্যাসিড এবং একজন নারীর রক্ত এবং হাড়ের অংশ রয়েছে। এখন আমরা দেখি ম্যানুয়েল এই জায়গায় প্রিয়াকে দেখে তার উপর অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু প্রিয়া তার গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেয় এবং খুব আহত করে। এরপর প্রিয়া নতুন বেকারিতে যায় এবং দেখে ম্যানুয়েলের সঙ্গী রয় ও জন অতিথিকে একটি বড় বক্সে বন্দী করে রেখেছে। প্রিয়া দ্রুত অতিথিকে উদ্ধার করে। তখনই গ্রেসি ফোনে ম্যানুয়েলের সঙ্গে যোগাযোগ করে জানতে চায় কাজ শেষ হয়েছে কিনা। প্রিয়া সেই ফোন নিয়ে জেসিকে বলে, তোমার খেলা শেষ, আমি সবকিছু জেনে গেছি। এইসব কাণ্ডের পেছনে তোমার হাত রয়েছে। পরের দিন পুলিশ আসে এবং ম্যানুয়েল, রয়, জন এবং গ্রেসিকে গ্রেফতার করে। শেষ দৃশ্যে দেখা যায় গ্রেসি জানতে পারে যে তার মেয়ে ডায়না একজন মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছে। এটি জেনে গ্রেসি ভীষণ রাগান্বিত হয়ে যায়। গ্রেসি খুব রাগান্বিত হয় এই ভেবে যে যদি তাদের আত্মীয় স্বজন বা পরিবারের অন্য সদস্যরা এই সম্পর্কের কথা জেনে যায় তবে তাদের অনেক অপমান সহ্য করতে হবে। গ্রেসি দৃঢ় সংকল্প করে যে ডায়নাকে যেভাবেই হোক ভারতে এনে তাকে মেরে ফেলতে হবে। ম্যানুয়েলের পরিবার যে বাড়িতে থাকতো সেখানে অনেক সিসিটিভি ক্যামেরা ছিল, ফলে তারা সেখানে কিছু করলে ধরা পড়ে যেত। এই কারণেই তারা নতুন একটি কলোনিতে চলে আসে এবং প্রতিবেশীদের বোঝায় যে গ্রেসির স্বাস্থ্যের অবস্থা ভালো নয়। ইচ্ছাকৃতভাবে গ্রেসি মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যেত। তার অসুস্থতার নাটক করে একটি ভিডিও বানিয়ে ডায়নার কাছে পাঠায়। ডায়না তার মায়ের অসুস্থতার কথা শুনে ভারতে আসে। ম্যানুয়েল ডায়নাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়, তবে এয়ারপোর্টের বদলে সে ডায়নাকে তাদের পুরনো বেকারিতে নিয়ে যায় এবং সেখানে তাকে মেরে ফেলে। পরে ডায়নার দেহ
তাদের বাড়িতে এনে অ্যাসিড দিয়ে পূর্ণ সেই বড় ট্যাঙ্কে ফেলে দেহকে লিকুইড করে দেয়। এই সমস্ত কিছু প্রিয়া খেয়াল করছিল। সে ডায়না এবং তার প্রেমিকার ব্যাপারে সবকিছুই জানত। শেষ পর্যন্ত প্রিয়ার কারণেই এই অপরাধীরা ধরা পড়ে। এরপর দৃশ্যটি আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন ম্যানুয়েল, গ্রেসি, রয় এবং জন গাড়িতে বসে ডায়নাকে কিভাবে মেরে ফেলা যায় তা পরিকল্পনা করছিল। এই তাড়াহুড়োতে তাদের গাড়ি রিভার্স করার সময় প্রিয়ার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এটা সেই দৃশ্য যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম এবং এখানেই সিনেমার কাহিনীটি শেষ হয়। বন্ধুরা, আশা করি আপনাদের এই সিনেমার গল্পটি খুবই ভালো লেগেছে, কারণ এতে প্রচুর সাসপেন্স রয়েছে যা আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। আমি নিশ্চিত কোনো না কোনোভাবে এই গল্পটি আপনাদের মনোমুগ্ধকর লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।